ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 51তম প্রতিষ্ঠা দিবস ও সুবর্ণ জয়ন্তী সমাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে। উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র সহ সংগঠনের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। আমি জানি আজকে এসে আবার আমার উৎসাহ তৈরি হলো যে এরা তো পার পাবে না এইভাবে। এই রথের সামনে কেউ না কেউ রুখে দাঁড়াচ্ছে সারা ভারতবর্ষ। ভারতবর্ষটাকে ফিরিয়ে আনতে হবে, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ব্যবস্থার জন্য নয়, আমাদের সংসদ তৈরি হয় মানুষের জন্য, আমাদের গণতন্ত্র মানুষের জন্য। আমাদের সংবিধানের প্রথম যে পংক্তি দিয়ে সংবিধানটা শুরু হয় সেটা বলে যে আমরা ভারতবর্ষের মানুষ, এই সংবিধান আমাদের অর্পণ করেছি। এইখানে শাসনতন্ত্রের যে কথাটা বলা থাকে সেটাকে শাসকবর্গ যদি ভুলে যায় তাহলে বলতে হবে সে ভারতবর্ষের সংবিধানকে আক্রমণ করছে। কার কল্যাণ করবে সে? আজ পর্যন্ত 24 লক্ষ কোটি টাকা একটি নির্দিষ্ট শিল্পপতি গোষ্ঠীর জন্য ব্যাংক ঋণের ছাড় দিয়ে দিয়েছে। এই একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আপনি কখনো আপনার সমস্যাগুলোকে এই সার্বিক যে অর্থনৈতিক একটা ব্যবস্থা চালু করার চেষ্টা করছে সেই ব্যবস্থা থেকে নিজেকে দূরে সরিয়ে ভাবতে পারবেন না। এর অংশ হিসেবে আপনার অধিকারটাকে দেখতে হবে, রাখতে হবে। তার মধ্যেও আমি মনে করি তার মধ্যেও আপনাদের আন্দোলন করার, তার মধ্যেও আপনাদের সরকারের কাছে জোরের সঙ্গে আপনাদের অধিকার করার বলার জায়গাটাকে আপনাদের টিকিয়ে রাখতে হবে। আপনাদের আমি বলি আপনাদের অনেক ধরনের সমস্যা আছে। বয়স হলে পরে প্রধানত যে সমস্যাটা হয়, যেটা হারান্দা একটুখানি বলেছেন, শ্রী হারান মজুমদার, যে পরিবারের মধ্যে আপনার অবস্থানটা আপনার মনে হয় যেন একটু নিচে নেমে গেল। আমি আগের মতো রোজে করতে পারছি না, আগের মতো বলি। এটা কেন হয়? এটা দুটো কারণে হয়। আমাদের ছেলে মেয়েদের আমি বা আপনি যে চিন্তা করি সেই চিন্তার শরিক করি না আমরা। তাকে সার্বিকভাবে এই জিনিসগুলো নিয়ে আমরা পরিবারের মধ্যে একদম আলোচনা করি না। আপনার পরিবারটা কিভাবে চলছে, আপনি কিভাবে চালাচ্ছেন, আপনি অবসরী হলে পরে পরিবারটা কিভাবে চলবে, না হলে সে বুঝতেই পারবে। যে কারণে আমাদের দেশে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাক্ট আনতে হয়। আপনারা জানেন সেই একটা ভারতবর্ষের প্রবীণ নাগরিকদের জন্য আনা হয়েছে। কি অ্যাক্ট? যদি ছেলে মেয়েরা বাবা মাকে ভরণ পোষণ না দেয় তাহলে বাবা মা কোর্টে যেতে পারবে। এটা আমাদের ফৌজদারি আইনেও ছিল। এই অবস্থার দিকে আমরা কেন এগিয়ে যাচ্ছি? এইটা হচ্ছে যে অর্থনৈতিক শৃঙ্খলার কথা আমি বলছিলাম তার সাংস্কৃতিক পরিণাম। অর্থাৎ আমাদের যৌথ পরিবার ছিল, প্রথম আমরা দেখেছি তার সাংস্কৃতিক পরিণাম হচ্ছে সেটা ভেঙে গেল। যে আমরা যদি আলাদা আলাদা ভাবে থাকি একটু ভালো থাকবো। তারপর মধ্যে মধ্যে মনে হয় বাচ্চাটাকে যখন দেখে রাখার লোক থাকে না, আগের অবস্থাটা খুব ভালো ছিল। এবারের যে সাংস্কৃতিক পরিণামটা হচ্ছে আপনার একটা ছোট্ট পরিবার, আপনি আপনার ছেলে বা আপনার একটি মেয়ে, এবার দেখছেন ছেলেটি বিয়ের পরে আলাদা হয়ে যাচ্ছে, আলাদা থাকছে, বাবা মা খোঁজ নিচ্ছে না। মেয়েটি বিয়ে হয়ে গেলে পরে মেয়েটি বাবা মার খোঁজ রাখছে যে কখন বাড়িটা পার্টিশন হবে, আমি তার অংশটা নেব। আমি সবার ক্ষেত্রে বলছি না, এগুলো হচ্ছে আমাদের করুণ অভিজ্ঞতা। এর জন্য খুব সম্পর্ক ভালো। আবার ছেলে ভাবছে বোন যে ঘন ঘন বাড়িতে যাচ্ছে এর একটা উদ্দেশ্য হবে বাবা মাকে বুঝিয়ে তার থেকে একটু বেশি সম্পত্তি আদায় করে দেয়। অর্থাৎ সম্পত্তিটাকে মানবিক সম্পর্কগুলোর উপরে যে অর্থনৈতিক ব্যবস্থা করে দেয়, সেই অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে আমরা আজকে আছি, সেটাকেই পরিবর্তন করার কথা বলা হয়। যারা প্রগতিশীল চিন্তা ভাবনা করে তারা সেটাকে পরিবর্তন করার কথা বলে। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা আমাদের সুবর্ণ জয়ন্তীর সমাপন এবং 51তম প্রতিষ্ঠা দিবস, এই দুইটি কর্মসূচিকে সামনে রেখে আজকে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আমাদের রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান অতিথি, প্রধান বিচারপতি
সুভাষিস দলপত্র মহোদয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে উনি সাড়া দিয়ে আজকের এই মহতে অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন। আমরা চেয়েছি যে আমাদের একটা সিদ্ধান্ত রয়েছে, আমাদের এই গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা একটা ইতিহাস প্রকাশ করে এবং সেই ইতিহাসকে আমরা সারা রাজ্যের মানুষের কাছে, সারা রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের কাছে সেই ইতিবৃত্তটা তুলে ধরতে চাইছি। এই কারণে যে এই রাজ্যের এই গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা তার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, তার তাৎপর্য এবং গুরুত্ব, এই বিষয়টা আমাদের রাজ্যের সামগ্রিক অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন বলে আমরা সংগঠন মনে করেছি। এবং আগামী প্রজন্মে যারা পেনশনে আসবেন তারা তাদের অধিকার এবং তাদের অস্তিত্বকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের উত্তরসূরি নেতৃত্বরা যে প্রচেষ্টা উদ্যোগের মধ্যে দিয়ে সুন্দর জিনিস এই সমাজের কাছে উপহার দিয়েছেন, সেই গভর্নমেন্ট পেনশন আমরা আরো সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা এই অনুষ্ঠানটা করেছি। আমরা আমাদের সংগঠনের 1975 সালে 19শে এপ্রিল আমাদের এই সংগঠনের পথ চলা শুরু হয়। এই সংগঠন এই রাজ্যে একটা বৃহত্তম প্রবীণ সংগঠন। এই রাজ্যে পেনশনার, পারিবারিক পেনশনারদের তাদের যে অধিকার রক্ষার প্রশ্ন, তাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রশ্ন এবং সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠিত রাখার প্রশ্নে এই গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন তার শুরু থেকে কাজ চেষ্টা করছে। সেই সাথে রাজ্যের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তাদের যে অর্থনৈতিক সমস্যা এবং তাদের যে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা করা এবং এই রাজ্যের শান্তি সম্প্রীতিকে এবং প্রগতিকে এগিয়ে যাওয়ার প্রশ্নে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন তার অর্থনৈতিক অধিকারগত আন্দোলনের সাথে সাথে এই সামগ্রিক আন্দোলনকে নিয়ে শুধু তাই নয়, গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন এই রাজ্যের সামাজিক যে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে এই সমাজকে সচেতন করার জন্য, এই সমাজের মানুষকে সচেতন করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি নেওয়ার চেষ্টা করছেন, ইতিপূর্বে নিয়েছেন। আমাদের দেহদান, চক্ষুদানের মধ্যে দিয়ে চিকিৎসা পরিষেবাকে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো এগিয়ে চলছে। পাশাপাশি আমরা স্বাস্থ্য শিবির বা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যারা রয়েছেন তাদেরকে স্বাস্থ্য পরিষেবার সুযোগ দেওয়ার প্রশ্নে আমরা বিভিন্ন কর্মসূচি করেছি। আমাদের পেনশনার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের যে অর্থনৈতিক এবং অধিকারগত বিষয়গুলোকে যেমন আমরা লড়াই করছি, অপরদিকে আমার যে অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাদের যে অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে, যে ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল, যেটার মধ্যে দিয়ে একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে ভারতবর্ষের শ্রমজীবী অংশের মানুষ যেটা অর্জন করেছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও লড়াই করেছিল, রাজন্য প্রথার বিরুদ্ধেও লড়াই করেছিল, সেই অর্জিত অধিকারকে তারা কেড়ে নিয়েছে। স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকার যে ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল প্রণয়ন করেছেন, সে পেনশন রুল এ রাজ্যের 1972 সালে প্রণীত হয়েছে। আমরা এই ডিভাইন পেনশন রুলের মধ্যে দিয়ে আমরা এই পেনশনেরা চাকরির করে পেনশন পাই, সুযোগ সুবিধা যার ন্যূনতম পাই তাদের জীবন জীবিকার জন্য। কিন্তু দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই অর্জিত অধিকারকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত কেন্দ্রীয় সরকার করেছে। সেখানে যে কন্ট্রিবিউটরি পেনশন রুল চালু করা হয়েছে 2004 সাল থেকে, এবং তার মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করছি তারা বলেছেন যে সেখানে 10% সরকার দেবে, 10% কর্মচারীদের থেকে নেওয়া হবে। কিন্তু এই যে টাকা কর্পোরেটের হাতে চলে যাচ্ছে তার কোনো হিসাব নিকাশ নেই। সবচেয়ে বড় বিষয়, ডিভাইন বেনিফিট অফ পেনশন রুলের মধ্যে দিয়ে আমরা যে গ্র্যাচুইটি পাওয়ার সুযোগ ছিল, ফ্যামিলি পেনশন পাওয়ার সুযোগ ছিল, এই নতুন আইনের মধ্যে সেই সুযোগগুলোকে কেটে দেওয়া হয়েছে। এবং এই ডিভাইন বেনিফিট অফ পেনশন আইনের মাধ্যমে
আমরা যে কথা বলার, মেডিকেল অ্যালাউন্স পাওয়ার বা উৎসবের অনুদান পাওয়ার যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলোকে বঞ্চিত করে দেওয়া হয়। সবচেয়ে আমরা লক্ষ্য করেছি সারা ভারতবর্ষে যে শিক্ষা কর্মচারীরা যখন রিটায়ারমেন্টে এসেছেন তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছেন যে এর বিরুদ্ধে লড়াই করা দরকার, এই নতুন আইনের বিরুদ্ধে লড়াই করা দরকার এবং পুরানো পেনশন আইনকে পুনরায় চালু করার দরকার। তার লড়াই যখন শানিত হচ্ছে, যখন সেটা পার্লামেন্ট পর্যন্ত তার ঢেউ চলে গেছে, তখন আমরা লক্ষ্য করেছি বর্তমান যে পৃথিবীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আজকাল নতুন কায়দায় আরো বিপজ্জনকভাবে এই পেনশন আইনকে সেখানে চালু করে দেওয়া হয়েছে, ইউনাইটেড বেনিফিট অফ পেনশন, যেটা শিক্ষা কর্মচারী পেনশনার, পারিবারিক পেনশনারদের সামনে একটা লজ্জা হয়।